সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী শিক্ষক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে আছি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম অধ্যায়ের নাগরিক ও নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নাগরিক ও নাগরিকের দায়িত্ব কর্তব্য এই বিষয়টি নিয়ে তোমরা তোমাদের পূর্বের শ্রেণীতেও ধারণা লাভ করেছো। আজকেও আমরা একটু নাগরিক সম্পর্কে ধারণা লাভ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নাগরিক কাকে বলে। নাগরিক হচ্ছে একটা রাষ্ট্রে যারা বসবাস করে জনগণ, তারাই হলো নাগরিক। এই নাগরিক শব্দটি প্রাচীন গ্রীসে এই নাগরিক শব্দটির ধারণা সর্বপ্রথম লাভ করে। প্রাচীন গ্রীস তখন নগর রাষ্ট্র ছিল। এই নগর রাষ্ট্রের অধিবাসীদেরকেই বলা হতো নাগরিক। প্রাচীন গ্রীসের ছোট ছোট নগর রাষ্ট্র, ছোট ছোট এলাকা নিয়ে এক একটি রাষ্ট্র ছিল, এগুলোকে নগর রাষ্ট্র বলা হতো। আর এই রাষ্ট্রে যারা অধিবাসী ছিল তাদেরকেই নাগরিক বলা হতো। প্রাচীন এই গ্রিস ল্যাটিন শব্দ সিভিক্স থেকেই মূলত এই সিটিজেন শব্দটি অর্থাৎ নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আজকে যে আমরা নাগরিক বলি, রাষ্ট্রের যারা জনসমষ্টি, রাষ্ট্র গঠনের যে চারটি উপাদান, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনসমষ্টি। আর এই জনসমষ্টি হলো রাষ্ট্রের নাগরিক। জনসমষ্টি ছাড়া অর্থাৎ নাগরিক ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। জনসমষ্টি ছাড়া যেমন রাষ্ট্র গঠিত হতে পারে না, রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান অথবা অন্যতম অপরিহার্য একটি উপাদান হচ্ছে জনসমষ্টি। যেখানে জনসমষ্টি নেই সেখানে রাষ্ট্র বা রাষ্ট্রের চিন্তাই করা যায় না। সুতরাং জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। এই জনসমষ্টি হলো রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র গঠনের জন্য যে জনসমষ্টি অর্থাৎ নাগরিক, আর এই নাগরিককে কেন্দ্র করেই একটি রাষ্ট্র গঠিত হয়। সেই আমাদের আজকের যে পৌরনীতি, এই পৌরনীতির মূল আলোচ্য বিষয়টি হচ্ছে এই নাগরিক ও নাগরিকতা। নাগরিক এবং নাগরিকতার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়েই যে বিষয় আলোচনা করে সেটাই হচ্ছে এই পৌরনীতি। সুতরাং বোঝা গেল যে নাগরিক ছাড়া রাষ্ট্রের কল্পনা করা যায় না। এই নাগরিককে কেন্দ্র করেই আমাদের আজকের এই পৌরনীতি বিষয়টি, নাগরিকের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ই এই পৌরনীতি আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নাগরিকের পূর্বের ধারণা ছিল একটু ভিন্ন। পূর্বের ধারণা ছিল যারা রাষ্ট্রের সকল অধিবাসী যারা আছে তাদের সকলেই নাগরিক নয়। রাষ্ট্রের যারা সাধারণত সুযোগ সুবিধা গ্রহণ করে কিংবা সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড শাসন কার্যে অংশগ্রহণ করে তারাই শুধুমাত্র নাগরিক। সকল জনসাধারণ নাগরিক নয়। সাধারণত দাস দাসী কিংবা যারা রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে বা শাসন কার্যের সাথে সরাসরি জড়িত নয় তাদেরকে নাগরিক হিসাবে গণ্য করা হতো না। কিন্তু রাষ্ট্রের এই ধারণাটি পরিবর্তন হয়েছে। বর্তমান নগর রাষ্ট্রটি পরিবর্তন হয়ে জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। এই জাতীয় রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের অধিবাসী সমস্ত অধিবাসী হচ্ছে রাষ্ট্রের নাগরিক, অর্থাৎ সমস্ত জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রের নাগরিক। এক্ষেত্রে একটা রাষ্ট্রের আয়তনও বড় হয়েছে। রাষ্ট্রের আয়তন যেমন বড় হয়েছে, রাষ্ট্রের জনসংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সমস্ত জনসাধারণ একটি রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। সেজন্যই রাষ্ট্রের জনসাধারণের কিছু অংশ অর্থাৎ প্রতিনিধি, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি কিংবা কিছু অংশ রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করে, সকলে রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে না। ঠিক তেমনিভাবে রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে সবাই যেহেতু অংশগ্রহণ করতে পারে না, সেজন্য শুধুমাত্র যারা অংশগ্রহণ করে তাদেরকেই নাগরিক হিসেবে গণ্য করা হয় না। রাষ্ট্রের সকল নাগরিককেই রাষ্ট্রের নাগরিক হিসেবে, অধিবাসীকেই রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করার জন্য বর্তমান রাষ্ট্রবিজ্ঞানীগণ দুটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। একটি হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করা এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা। এই কাজগুলো যারা করে তারাই হচ্ছে রাষ্ট্রের নাগরিক।
তাহলে আমরা নাগরিক সম্পর্কে ধারণা লাভ করলাম। নাগরিক কাকে বলে, প্রাচীনকালের নাগরিকতা এবং বর্তমান নাগরিকতার মধ্যে একটু ভিন্নতা রয়েছে। আমরা এখন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ নাগরিকের সাথে সম্পর্ক হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র নাগরিক ছাড়া কল্পনা করা যায় না। সুতরাং এই নাগরিক রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, অন্যথায় রাষ্ট্র তার রাষ্ট্রের অস্তিত্ব বজায় রাখতে পারে না। এবং একজন নাগরিকও সুনাগরিক হতে হলে এইসব দায়িত্ব পালন করা ব্যতীত সুনাগরিক হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো কি কি। আমরা নাগরিকতার সংজ্ঞার ক্ষেত্রে আমরা ধারণা লাভ করেছি নাগরিকের প্রথম বা প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। আমরা বোর্ডে লিখছি, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। সুপ্রিয় শিক্ষার্থী, একজন নাগরিক হিসেবে তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। ওই রাষ্ট্রের প্রতি তার ভালোবাসা, তার মমত্ব থাকতে হবে। রাষ্ট্রের উন্নতির জন্য তার সচেষ্ট থাকতে হবে। রাষ্ট্রের আইন কানুন এগুলোর প্রতি তার ভালোবাসা, মেনে চলার প্রবণতা, মেনে চলার যে তার ইচ্ছে, এই সমস্ত কিছু থাকতে হবে। এই সমস্ত কিছুই হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। এরপর একজন নাগরিক হিসেবে যে কাজটি করতে হবে, রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। প্রত্যেক রাষ্ট্রেরই তার নিজস্ব সংবিধান আছে। সেই সংবিধানের আলোকে রাষ্ট্রটি পরিচালিত হয়। রাষ্ট্রের পরিচালনার জন্য কতিপয় আইন আছে। এই আইনগুলো একজন নাগরিক হিসেবে তাকে মেনে চলতে হয়। তাহলে রাষ্ট্রের প্রতি প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা নাগরিকের অন্যতম দায়িত্ব কর্তব্য। 3 নম্বর হচ্ছে সততা ও সুবিবেচনার সাথে ভোট প্রদান করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, একজন নাগরিক হিসেবে তাকে ভোট প্রদান করতে হয়, কিন্তু এই ভোট প্রদান করাটা হতে হবে সততার সাথে এবং সুবিবেচনার সাথে। একজন দক্ষ প্রার্থীকে, যিনি রাষ্ট্রের কল্যাণে কাজ করবেন, যিনি রাষ্ট্রের উন্নতির জন্য কাজ করবেন, এরকম একজন দক্ষ নাগরিককে, দক্ষ প্রার্থীকেই সততার সাথে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় না নিয়ে, কারো দ্বারা প্রলুব্ধ না হয়ে কিংবা কারো থেকে উৎকোচ গ্রহণ করার মাধ্যমে ভোট প্রদান না করে, তার সততা এবং সুবিবেচনার মাধ্যমে তাকে ভোট প্রদান করতে হবে। যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে হবে। যোগ্য প্রার্থী নির্বাচিত হলে দেশ এবং জাতির উন্নতি হবে, রাষ্ট্রের কল্যাণ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর নাগরিক হিসাবে তার রাষ্ট্রের প্রতি অন্যতম কর্তব্য হচ্ছে যথাসময়ে কর প্রদান করা। একটা রাষ্ট্র তার রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তাকে অবশ্যই অর্থের প্রয়োজন হয়। সেই অর্থের অন্যতম উৎস হচ্ছে নাগরিকের কর। নাগরিক বিভিন্ন প্রকার কর প্রদান করে থাকে, যেমন আয়কর প্রদান করে, ভূমি রাজস্ব প্রদান করে, ব্যবসা বাণিজ্য করলে সেখানে কর প্রদান করে, বিভিন্ন দ্রব্য ক্রয় করলে সেখানে কর প্রদান করে, এভাবে বিভিন্ন ধরনের আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, তারপর বিভিন্ন ধরনের এরকম বাণিজ্যিক শুল্ক, বিভিন্ন ধরনের শুল্ক প্রদান করা একজন নাগরিক হিসেবে তার প্রধান কর্তব্য। কেননা এই কর প্রদান না করলে রাষ্ট্র তার অর্থ
যোগান দিতে পারবে না। বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে রাষ্ট্রের যে ব্যয় নির্বাহ করতে হয়, সেই ব্যয় নির্বাহ করা রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না। সুতরাং একজন নাগরিক হিসাবে অন্যতম দায়িত্ব হচ্ছে যথাসময়ে রাষ্ট্রের কর প্রদান করা এবং রাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখার জন্য তার দায়িত্ব পালন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর নাগরিকের অন্যতম কর্তব্য হচ্ছে রাষ্ট্র বিভিন্ন সময়ে নাগরিককে বিভিন্ন দায়িত্ব প্রদান করে। সেই রাষ্ট্রের যে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। আমরা সংক্ষেপে লিখছি, প্রিয় শিক্ষার্থীরা, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পালন করার জন্য নাগরিকের প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ প্রদান করে, বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য আহ্বান করে। এই সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করলে রাষ্ট্রের উন্নতি করতে সক্ষম হয়। অন্যথায় যদি নাগরিক সেক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করে, রাষ্ট্র তার উন্নতি কিংবা রাষ্ট্রীয় কার্য যথাযথভাবে পালন করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। সুতরাং একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করা। সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। একজন নাগরিক হিসেবে তার অন্যতম দায়িত্ব হচ্ছে সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আজকের যে শিশুটি আগামী দিনের ভবিষ্যৎ, আমরা এটা জানি। আজকের যে শিশুটি বা আজকের যে বেড়ে ওঠা সন্তানটি, সেই সন্তানটি আগামীকাল বড় হবে, সে সমাজে বসবাস করবে, রাষ্ট্রে বসবাস করবে, সমাজে নেতৃত্ব দিবে, রাষ্ট্রে নেতৃত্ব দিবে। সে যদি সুনাগরিক হয় তাহলে রাষ্ট্র এবং সমাজের জন্য সেটা কল্যাণকর হবে। সুতরাং রাষ্ট্রের নাগরিক হিসেবে তার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা একজন নাগরিক হিসেবে অন্যতম দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের অংশটুকু মুছে ফেলবো। আবারও আমরা এই যে বোর্ডে যে 6টি দায়িত্ব কর্তব্য লিখেছি সেগুলো একটু রিপিট করি। নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা। এরপর লিখেছি রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা। তারপর তৃতীয় যে দায়িত্ব কর্তব্যটি লিখেছি সততা ও সুবিবেচনার সাথে ভোট প্রদান করা। তারপর চতুর্থ যে দায়িত্বটি লিখেছি যথাসময়ে কর প্রদান করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সপ্তম যে দায়িত্ব কর্তব্যটি লিখব সেটি হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন ঐতিহ্য আছে, বিভিন্ন ইতিহাস আছে। একটি রাষ্ট্রের স্বাধীন হওয়ার ইতিহাস আছে। যেমন আমাদের রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর। কিভাবে এদেশের স্বাধীনতার ইতিহাস রচিত হয়েছে, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা আন্দোলন। এই যে বাংলাদেশের রাষ্ট্রের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং রাষ্ট্রের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য, সংবিধান কিভাবে রচিত হয়েছে, এই সমস্ত প্রতি ইতিহাস ঐতিহ্য আমরা সংক্ষেপে লিখছি ইতিহাস এবং ঐতিহ্য, এগুলোর প্রতি আমাদেরকে কি থাকতে হবে, আমাদের সম্মান প্রদর্শন করতে হবে এবং এগুলোকে আমরা যথাযথভাবে সংরক্ষণের জন্য সচেষ্ট থাকতে হবে। তাহলে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমাদের বাংলাদেশের রাষ্ট্রের যে ইতিহাস আছে। দেশ স্বাধীন হওয়া, রাষ্ট্রটি ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে যত ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এগুলোর প্রতি আমাদের নাগরিক হিসেবে আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। এরপর নাগরিক হিসেবে আমাদের অন্যতম আরেকটি দায়িত্ব হচ্ছে যে জাতীয় ঐক্য সংহতি বজায় রাখতে হবে। একজন নাগরিক হিসেবে
একটি রাষ্ট্রের জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা দরকার, যে সমস্ত কাজ করা দরকার, নাগরিক হিসাবে আমাদেরকে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। রাষ্ট্রের জাতীয় ঐক্য বা সংহতি বিনষ্ট হয় এরূপ কোনো কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। বিচ্ছিন্নতাবাদী কিংবা কোনো একটি গ্রুপ সন্ত্রাসী এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় ঐক্য সংহতি নষ্ট হয়, সে সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এবং জাতীয় ঐক্য এবং সংহতি মাধ্যমেই একটি জাতি, একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে। সেজন্যই জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখা একজন নাগরিকের অন্যতম দায়িত্ব কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, এরপর নাগরিকের আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধা আমাদেরকে বিভিন্ন সময় দেওয়া হয়, সুযোগ সুবিধা গ্রহণ করা। এটাও নাগরিক হিসেবে আমাদের অন্যতম দায়িত্ব। রাষ্ট্র বিভিন্ন নাগরিকদের তার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। যেমন যারা অভাবগ্রস্ত তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকে, রাষ্ট্র আবাসন সুবিধা দিয়ে থাকে। যারা শিক্ষার সুবিধা, শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, এভাবে বিভিন্নভাবে রাষ্ট্র বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এইসব সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে এবং এইসব সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমেই রাষ্ট্রের উন্নতির জন্য সচেষ্ট বা ভূমিকা রাখা সম্ভব। কারণ রাষ্ট্রের কিছু অংশ যদি পশ্চাৎপদ থাকে তাহলে রাষ্ট্র তাদেরকে নিয়ে বিভিন্ন উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। সেজন্য রাষ্ট্রের যারা পশ্চাৎপদ থাকে বা বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত নাগরিক থাকে তাদেরকে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে মূল স্রোতের ধারার মধ্যে নাগরিকদেরকে নিয়ে আসতে রাষ্ট্র ভূমিকা রাখে বা সক্ষম হয়। এরপর নাগরিকের অন্যতম দায়িত্ব কর্তব্য হচ্ছে রাষ্ট্রের উন্নতির জন্য সচেষ্ট থাকা। নাগরিকের অন্যতম দায়িত্ব যে একটা রাষ্ট্রের যে রাষ্ট্রের সঙ্গে বসবাস করে সেই রাষ্ট্রের কিভাবে উন্নতি করা যায়, রাষ্ট্রের কিভাবে কল্যাণ করা যায়, সেই কাজগুলো তাকে করা। তার উন্নতির জন্য আমরা সংক্ষেপে লিখছি রাষ্ট্রের উন্নতির জন্য সচেষ্ট থাকা। রাষ্ট্রের ক্ষতি হয় এরূপ কোনো কর্মকাণ্ডে নাগরিক জড়িত থাকা উচিত নয়। এরপর নাগরিকের অন্যতম দায়িত্ব কর্তব্য হচ্ছে দুর্নীতি না করা কিংবা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহযোগিতা করা, সচেষ্ট থাকা। এরপর নাগরিকের অন্যতম আরেকটি দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা। জনগণের কল্যাণে কাজ করা। জনগণের কল্যাণ হয় এরূপ কাজকর্ম একজন নাগরিক হিসেবে করতে হবে। জনগণের অসুবিধা হয়, জনগণের সমস্যা সৃষ্টি হয়, জনগণের দুর্ভোগ হয়, এরকম কোনো কাজ করা নাগরিক হিসেবে তার উচিত নয়। সুতরাং একজন সুনাগরিক বা একজন নাগরিক হিসেবে আমাদের জনগণের উন্নতি এবং কল্যাণের জন্য আমরা দায়িত্ব পালন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম নাগরিক কাকে বলে, নাগরিকের ধারণা কোথা থেকে নাগরিকের ধারণা এসেছে, নাগরিকের পূর্ব সময়ের ধারণা কিরূপ ছিল, বর্তমানে নাগরিকতার ধারণা কিরূপ, নাগরিকের দায়িত্ব কর্তব্য আমরা জেনেছি। আমরা 12টি পয়েন্ট আমরা জেনেছি নাগরিকের দায়িত্ব কর্তব্য। সেই নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলোর মধ্যে আমরা যেগুলো পেয়েছি আমরা বোর্ডে লিখেছি। তোমরা ভিডিওটি ভালো করে দেখে তোমরা পয়েন্টগুলোকে নোট করবে এবং আমি পয়েন্টগুলোর এগেইনস্টে যে কথাগুলো বলেছি সেগুলো বোঝার চেষ্টা করবে। তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বইটুকু পড়বে। আশা করি তোমরা নাগরিক এবং নাগরিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময় তোমরা বাড়িতে আছো, অবহেলা করে সময় নষ্ট করবে না। তোমাদের পরীক্ষা যথাসময়ে হবে বলে আমরা আশা করছি। তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও, এসএসসি পরীক্ষার যথাযথ প্রস্তুতি নাও, বার্ষিক পরীক্ষারও প্রস্তুতি নাও এবং তোমরা বাড়িতে থেকে এই সময়টুকু তোমাদের কাজে লাগাও। আশা করছি তোমরা সুস্থ থাকো। তোমাদের সুস্থতা, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস আমি সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।